Hi everybody, dear students, welcome to TWS Academy. This is Arabul Rahman. খুবই ইম্পর্টেন্ট একটা সেশন আমরা যেটা কন্টিনিউ করছিলাম, কয়েকদিন গ্যাপ নিয়ে আবার আমরা ব্যাক করেছি ক্লাসে। সো আবার কন্টিনিউ করব তোমাদের সাথে। তোমরা যদি এই ক্লাসটা বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করো এবং আমাদের সাথে থাকো, সো অবশ্যই আমাদের ক্লাসটা কিন্তু খুবই দুর্দান্তভাবে আমরা কন্টিনিউ করব। সো আমাদের আজ 85 নম্বর পর্ব এই সেশনটা। অনেকগুলোই সেশন হয়ে গেছে, 85 নম্বর পর্বে চলে এসেছি। তো কিছু কোশ্চেন আমরা এখানে রিপিট কোশ্চেন করব, কিছু কোশ্চেন আমরা আগেও প্র্যাকটিস করেছি, আবার কিছু প্রশ্ন আমাদের খুবই ইম্পর্টেন্ট ডব্লিউপি, ফুড এসআই বা ইত্যাদি পরীক্ষার জন্য এবং এনটিপিসি সর্বোপরি পরীক্ষার জন্য কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য তোমরা আমাদের চ্যানেলটিকে ফলো করতে পারো। অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল, সেখানে যদি ফলো না করে থাকো অবশ্যই ফলো করতে ভুলবে না। চলো শুরু করি আমাদের পর্ব। আজকের পর্বের প্রথম প্রশ্ন, ভারতের সর্বনিম্ন জনবহুল রাজ্য কোনটি? প্রথম ইন্টারেস্টিং একটা প্রশ্ন দিয়ে শুরু করলাম। সব থেকে কম জনসংখ্যা বসবাস করে থাকে, সর্বনিম্ন জনসংখ্যা বিশিষ্ট, সর্বনিম্ন জনবহুল আমাদের ভারতের রাজ্য কোনটি? আমরা এখানে সঠিক উত্তর করব সিকিম। সিকিম থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন হয়। সিকিম রাজ্যটা আমাদের পশ্চিমবঙ্গের সঙ্গেও সীমানা শেয়ার করে থাকে। সিকিমের রাজধানী থেকে প্রশ্ন হতে পারে। সিকিমের রাজধানীর নাম কি? সিকিমের রাজধানীর নাম কি? সিকিমের মুখ্যমন্ত্রীর নাম কি? মুখ্যমন্ত্রীর নাম কি? সিকিমের রাজ্যপালের নাম কি বর্তমানে? ইত্যাদি বিভিন্ন ধরনের প্রশ্ন আমরা পেতে পারি। সিকিমের রাজধানী কি? গ্যাংটক হচ্ছে সিকিমের রাজধানী, গ্যাংটক। এই সিকিমে কিন্তু অবস্থিত আছে ভারতের একমাত্র মিশ্র ঐতিহ্যবাহী স্থান কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান। কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান এখানে অবস্থিত আছে। সিকিমের আরও গুরুত্ব হচ্ছে সিকিমে অবস্থিত আছে কাঞ্চনজঙ্ঘা পিক, যেটা যদি আমরা দেখি ভারতে অবস্থিত হিমালয়ের পিকগুলির মধ্যে সর্বোচ্চ একটা পিক। এছাড়া সিকিমের মুখ্যমন্ত্রীকে পিএস গোয়েল বা প্রেম সিং তামাং প্রেম সিং তামাং হচ্ছে বর্তমানে সিকিমের মুখ্যমন্ত্রী পদে আছেন। রাজ্যপাল হচ্ছে ওম প্রকাশ মাথুর। সিকিমের রাজ্যপালকে ওম প্রকাশ মাথুর। ওকে, সো এগুলো হচ্ছে সিকিম সম্পর্কে কিছু তথ্য। সিকিম হচ্ছে ভারতের মধ্যে সব থেকে কম জনবহুল বিশিষ্ট রাজ্য। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদের একটু বলে রাখি, অরুণাচল প্রদেশ থেকে একটা প্রশ্ন হয়, এটা হচ্ছে সর্বনিম্ন, ভারতের সর্বনিম্ন জনঘনত্ব বিশিষ্ট, জনঘনত্ব বিশিষ্ট রাজ্য। এখানে অনেক প্রশ্ন আসে এই রিলেটেড প্রশ্ন। সর্বনিম্ন জনঘনত্ব মানে প্রতি স্কোয়ার কিলোমিটারে কতজন পরে মানুষ বসবাস করছে, সেটাই হচ্ছে জনঘনত্ব। সো এখানে সব থেকে কম জনঘনত্ব আছে 17 জন প্রতি কিন্তু বর্গ কিমিতে বসবাস করে থাকে। ওকে, প্রতি বর্গ কিমিতে কতজন বসবাস করে? 17 জন করে। এর পরের প্রশ্ন আমরা যদি দেখি, নেক্সট, স্টারলিংক কি? বা স্টারলিংক একটি কৃত্রিম উপগ্রহ ভিত্তিক ইন্টারনেট নেটওয়ার্ক, কৃত্রিম উপগ্রহ ভিত্তিক টিভি চ্যানেল, এআই লিঙ্ক পরিষেবা নাকি নান? আসলে কি স্টারলিংকটা? আসলে কি আমাদের এখানে প্রশ্ন কিন্তু জানতে চেয়েছে। 2 নম্বর প্রশ্ন। তো সকলে এটার উত্তর করে ফেলো। আমরা কিন্তু দুর্দান্তভাবে প্র্যাকটিস আবার কন্টিনিউ করব, তোমরা যদি আমাদের সাথে থাকো, ক্লাসগুলো করতে থাকো। অবভিয়াসলি স্টারলিংক আসলে কি? স্টারলিংক হচ্ছে আসলে কৃত্রিম উপগ্রহ ভিত্তিক, এক্সকিউজ মি 1 মিনিট। অলরাইট, সো ওয়েলকাম ব্যাক। স্টারলিংক কি? স্টারলিংক হচ্ছে একটি কৃত্রিম উপগ্রহ ভিত্তিক ইন্টারনেট নেটওয়ার্ক। এটা সাধারণত স্পেস এক্স বলে একটা কোম্পানি আছে, স্পেস এক্স বলে একটা কোম্পানির নাম তোমরা নিশ্চয়ই শুনেছো। এটা হচ্ছে এর মালিক হচ্ছে ইলন মাস্ক। ইলন মাস্ক বিশ্বের ওয়ান অফ দা একটা কিন্তু ওয়েলথি পিপল, মানে একটা হচ্ছে বৃহৎ, যদি আমরা দেখি কোম্পানির মালিক হচ্ছে ইলন মাস্ক। তো সেই ইলন মাস্ক কিন্তু তিনি স্পেস এক্স চালিয়ে থাকেন। তিনি কৃত্রিম উপগ্রহ ভিত্তিক ইন্টারনেট পরিষেবা স্টারলিংকের প্রতিষ্ঠাতা।
কে জাপ্তি প্রথা প্রবর্তন করেছিলেন? জাপ্তি প্রথা এটা কে প্রবর্তন করেছিলেন? চলো, সমস্ত স্টুডেন্ট যারা যুক্ত হয়েছে সকলকে বলবো ক্লাসে একটা করে লাইক করে ফেলো ফটাফট। আমাদের প্রতিদিনের সেশন এইভাবে দেখতে থাকো। জাপ্তি প্রথা এটা প্রচলন করেছিলেন আকবর। আকবরের সময় অনেক প্রথা হয়, জাপ্তি প্রথা। আরেকটা প্রথা হচ্ছে দহশালা প্রথা। দহশালা প্রথা, ওকে, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। দহশালা প্রথা, জাপ্তি প্রথা কে শুরু করেছিলেন? আকবর শুরু করেছিলেন। নেক্সট প্রশ্নে আমরা আসবো, মধ্যপ্রদেশে উৎস নয় কোন নদীর? এখানে চারটে নদীর আমরা নাম পাবো, এর ভিতরে কোনটির উৎস মধ্যপ্রদেশ থেকে নয়? সোন নদী, নর্মদা নদী, তাপ্তি নদী, গোদাবরী নদী। এদের ভিতরে তোমরা যদি দেখো, নর্মদা এবং তাপ্তি এই দুটো হচ্ছে পশ্চিম বাহিনী নদী আমাদের ভারতে, তাই তো? এই দুটো হচ্ছে কি পশ্চিম বাহিনী নদীর মধ্যে পড়ে থাকে, ভারতের পশ্চিম বাহিনী নদী। গোদাবরী ভারতের পূর্ব বাহিনী নদী এবং সমগ্র দক্ষিণ ভারতের লার্জেস্ট রিভার, সব মানে দীর্ঘতম নদী পুরো দক্ষিণ ভারতের, গোদাবরী। সো এর ভিতরে কোনটি মধ্যপ্রদেশে উৎস নয়? গোদাবরীর উৎস অ্যাকচুয়ালি মধ্যপ্রদেশে নয়, বাকি সবগুলোর কিন্তু উৎস আমরা যদি দেখি মধ্যপ্রদেশ থেকে হয়েছে। ওকে, কেন এখানে একটু বলে রাখি, এখানে যদি আমরা দেখি সোন নদী, সোনটা হচ্ছে গঙ্গার একটা কিন্তু ডান তীরের উপনদী। গঙ্গার কোন তীরের উপনদী? ডান তীরের। এবং নর্মদা একটা কিন্তু ভারতের পশ্চিম বাহিনী নদী। এই দুটো নদীর উৎস এক স্থানে হয়েছে, কোথা থেকে? অমরকণ্টক থেকে। অমরকণ্টক থেকে এর উৎস হয়েছে। অমরকণ্টক যে পিক সেটা কোথায়? এটা মধ্যপ্রদেশে আমরা পাবো। তাপ্তি নদীর উৎস কোথায়? তাপ্তি নদীর উৎস হচ্ছে সাতপুরা রেঞ্জ থেকে, বা আমাদের যে মধ্যপ্রদেশে অবস্থিত সাতপুরা পর্বত থেকে এর উৎস হয়েছে। সাতপুরা পর্বত থেকে উৎস হয়েছে কিন্তু তাপ্তি নদী। তাহলে গোদাবরীর উৎস কোথায়? গোদাবরীর যে উৎস, গোদাবরীর উৎস হচ্ছে নাসিকে। এবার নাসিকটাকে আমরা কোথায় পাবো? নাসিক শহরটা অবস্থিত আছে মহারাষ্ট্রে। মহারাষ্ট্রের নাসিকের ত্রিম্বক উচ্চভূমি থেকে উৎস লাভ করেছে গোদাবরী রিভার, যেটা ভারতের দক্ষিণ ভারতের সব থেকে দীর্ঘতম নদী। এবং এটার উৎস আমরা যদি দেখি মহারাষ্ট্রে হয়েছে, এটা কিন্তু মধ্যপ্রদেশে হয়নি। চলো এরপরে, এখান থেকে কিন্তু তোমরা এই নর্মদা নদীটা একটু মাথায় রাখবে। নর্মদার উৎস কোথায় আসে কিন্তু পরীক্ষায়? অমরকণ্টক থেকে এর উৎস হয়েছে। কোষের প্রধান শক্তি উৎপাদন কেন্দ্র কোনটি? পরের প্রশ্ন আমাদের জিজ্ঞাসা করা হয়েছে। অল রাইট এভরিবডি, কোথায় ছিলাম? কোষের প্রধান শক্তিঘর কাকে বলা হয়? কোষের শক্তিঘর আমরা সাধারণত বলে থাকি মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়ে থাকে। এটিপি উৎপাদন করে থাকে, এটিপি উৎপাদন করে থাকে কোষের শক্তিঘর, এটাকে আমরা বলে থাকি। চলো এরপরে হচ্ছে আমাদের ওজোন স্তর কোন গ্যাস দ্বারা ক্ষতিগ্রস্ত হয়? ওজোন স্তর আমাদেরকে রক্ষা করে থাকে সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মি থেকে। অতিবেগুনি রশ্মি আমাদের ডাইরেক্ট যদি স্কিনের সংস্পর্শে আসে, স্কিন ক্যান্সার হওয়ার কিন্তু চান্স থাকে। আল্ট্রাভায়োলেট রে খুবই ক্ষতিকারক একটা রে, যেটা সাধারণত এই ওজোন স্তরটা আটকে থাকে। ওজোন স্তরটা আমরা সাধারণত স্ট্র্যাটোস্ফিয়ারে পাবো। স্ট্র্যাটোস্ফিয়ারে পাবো হচ্ছে এই ওজোন স্তরটা। ওকে, তো ওজোন স্তরটা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে কোন গ্যাসের দ্বারা? এটা সিএফসি বা ক্লোরোফ্লুরোকার্বনের দ্বারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে থাকে এই ওজোন স্তরটা। তো আমাদের কি করতে হবে? ক্লোরোফ্লুরোকার্বন নির্গত করে এমন সমস্ত কিন্তু দ্রব্যগুলোকে ত্যাগ করতে হবে। কার্বন এবং আমাদের ক্লোরিন উৎপাদন কম করতে হবে, যাতে আমরা ওজোন স্তরটাকে রক্ষা করতে পারি। ওকে, এটা কিন্তু আমাদের পরিবেশের ভারসাম্য নষ্ট করবে যদি আমরা বেশি পরিমাণে সিএফসি উৎপাদন করে থাকি। নেক্সট আমরা পরে দেখব, সুলতানি যুগের প্রথম বংশ কোনটি ছিল? সুলতানি যুগ যদি আমরা দেখি, সুলতানি যুগের ভিতরে 5টি বংশ আছে। প্রথম আসে দাস বংশ। দাস বংশ আমরা বলেই দিলাম, তো দাস বংশ কোথায় আছে? অপশন এতে আমরা পাবো দাস বংশ। ওকে, দাস বংশের পরে আছে তোমার হচ্ছে খিলজি বংশ। খিলজি বংশ, খিলজি বংশের পরে আসে তোমার হচ্ছে তুগলক বংশ। তুগলক বংশ, আচ্ছা, তুগলক বংশের পরে আছে কোন বংশ? সৈয়দ বংশ।
সৈয়দ বংশ হচ্ছে তুগলক বংশের পরে আসে। আচ্ছা, তারপরে কি আসে সৈয়দ বংশের পরে? সৈয়দ বংশের পরে আসে তোমার হচ্ছে লোদি বংশ। লোদির পরে মুঘলরা চলে আসে এবং সুলতানি যুগ শেষ হয়ে যায়। তো এই যে 5টি বংশ এরা সুলতানি যুগে শাসন করেছিল 1206 থেকে 1526-এর মধ্যে। এই বংশগুলো কিন্তু শাসন করেছিল 1206 থেকে 1526, একটা লং টার্ম পিরিয়ডের মধ্যে শাসন করে সুলতানি যুগ। এর ভিতরে 5টি বংশ আছে। এই দাস বংশের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন বা পুরো সুলতানি বংশের যিনি প্রতিষ্ঠাতা, সুলতানি যুগের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন, তার নামটা খুব ইম্পর্টেন্ট, কুতুবউদ্দিন আইবক। কুতুবউদ্দিন আইবক ইনি মোহাম্মদ ঘুরির দাস ছিলেন। কুতুবউদ্দিন আইবক কি ছিলেন? মোহাম্মদ ঘুরির কৃতদাস ছিলেন। এই কারণে সেখান থেকে কিন্তু এটার নাম দাস বংশ হয়েছে। এটাকে কিন্তু আইবক বংশ বলা হয়ে থাকে বিভিন্ন ক্ষেত্রে। চলো এরপরে দেখি আমরা। তো সুলতানি যুগের প্রতিষ্ঠা কবে হয় এটা একটু মাথায় রাখবে, 1206 সালে হয়েছিল। কোনটি রোবোটিক্সের অংশ? রোবোটিক্সের অংশ কোনটি? সেন্সর, প্রসেসর, অ্যাকচুয়েটর কি উপরের সবগুলি? ওকে, গুড। সো ডিয়ার স্টুডেন্টস, যারা উত্তর করলে, এখানে আমাদের উত্তর কোনটি হবে? রোবোটিক্স। এখানে অ্যাকচুয়ালি এর অংশ হচ্ছে সবগুলি, উপরের সবগুলি, সেন্সর, প্রসেসর, অ্যাকচুয়েটর সবগুলোই কিন্তু রোবোটিক্সের অংশ। চলো পরে, ফরাসি বিপ্লবের শিশু কাকে বলা হয়? শিশু, ফরাসি বিপ্লবের শিশু কাকে বলা হয়ে থাকে? নেপোলিয়ন, রুশো, ভলতেয়ার, ষোড়শ লুই, কাকে বলা হয়ে থাকে ফরাসি বিপ্লবের শিশু? ইন্টারেস্টিং একটা প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমরা উত্তর কি করব? ফরাসি বিপ্লবের আমরা শিশু বলবো নেপোলিয়ন বোনাপার্টকে। নেপোলিয়ন বোনাপার্ট যিনি পরবর্তীতে গিয়ে ফরাসি শাসকও কিন্তু হয়েছিলেন। এরপরে ব্রিং ইট অন কার আত্মজীবনীর নাম? এটা সম্প্রতি 2025-এ প্রকাশিত, 2025 সালে জানুয়ারি মাসে প্রকাশিত হয়। ঠিক আছে, 2025 সালে প্রকাশিত একটা গ্রন্থ হচ্ছে ব্রিং ইট অন কার আত্মজীবনী। এখানে কিছু ক্রিয়া ব্যক্তিত্বের নাম দেওয়া আছে, দীপা মালিক, অবনী লেখারা, পিভি সিন্ধু, নীরজ চোপড়া। তো কার আত্মজীবনী? অটোবায়োগ্রাফিমূলক গ্রন্থ এটি। ফার্স্ট উত্তর কি হবে? ব্রিং ইট অন, এটা হচ্ছে ডিয়ার স্টুডেন্টস দীপা মালিকের আত্মজীবনীর নাম। দীপা মালিক কে আসলে? দেখো, দীপা মালিক ইনি হচ্ছে একজন ভারতের কিন্তু প্যারা অ্যাথলিট। প্যারা অ্যাথলিট, প্যারা অ্যাথলিট বলতে কি? ইনি ডিয়ার স্টুডেন্টস খুবই ইম্পর্টেন্ট, এনার নামটা কেন বলে রাখি, ইনি প্রথম ভারতীয় ভারতীয় মহিলা যিনি প্যারা অলিম্পিকে পদক জেতেন। প্যারা অলিম্পিকে পদকজয়ী প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন? তিনি হচ্ছে ডিয়ার স্টুডেন্টস দীপা মালিক। এবার দীপা মালিক কবে পদক জিতেছিলেন এবং কোন ক্ষেত্রে জিতেছিলেন? তিনি 2016 সালে, যেটা রিও প্যারা অলিম্পিক নামে খ্যাত, ব্রাজিলের রিও ডি জেনেরিওতে হয়েছিল 2016 সালের প্যারা অলিম্পিক, রিও প্যারা অলিম্পিক। সেখানে 2016 সালে শর্টপুট ক্ষেত্রে কিন্তু তিনি পদক জিতেছিলেন। কিসে জিতেছিলেন? শর্টপুট একটা খেলা, সেই খেলাতে তিনি এই পদকটা জেতেন। সো তার আত্মজীবনী এটা কিন্তু ইম্পর্টেন্ট দিয়ে রাখতে হবে। পরে দেখো একটা হোমওয়ার্ক তোমাদের, ভারতের অর্থনীতির ধরন কি, কি ধরনের অর্থনীতি ভারতে প্রচলিত আছে, এটা তোমাদের আজকের হোমওয়ার্ক থাকবে। এটার উত্তর সকলে কমেন্ট করে জানাবে, এবং যারা যুক্ত হয়েছে সকলকে বলবো অবশ্যই কিন্তু ক্লাসে একটা করে লাইক করো। সন্তান জন্মদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোন হরমোন? মহিলাদের সন্তান প্রসবের সময় সন্তান জন্মদান করতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে কোন হরমোন? রিল্যাক্সিন, অক্সিটোসিন, প্রোজেস্টেরন, নাকি সোমাটোট্রপিক হরমোন বা STH, যেটাকে আমরা সংক্ষেপে বলে থাকি। সো কোন হরমোনটা সন্তান জন্মদানের ক্ষেত্রে মহিলাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে?
ইন্টারেস্টিং একটা প্রশ্ন, সন্তান জন্মদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে যেটি, সেটা হচ্ছে অক্সিটোসিন হরমোনটা সন্তান জন্মদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বি উত্তর করলাম আমরা এখানে। চলো এরপরে, ভারতের 4 কোণে 4টি মঠ কে প্রতিষ্ঠা করেছিলেন? আচ্ছা, মঠটা কি? মঠ হচ্ছে ডিয়ার স্টুডেন্টস হিন্দু ধর্ম প্রচার কেন্দ্র হিসাবে পরিচিত। মঠ কি? হিন্দু ধর্মের প্রচার কেন্দ্র। সো ভারতের হিন্দু ধর্মের প্রচার বা প্রসারের জন্য ভারতের 4 কোণে 4টি মঠ প্রতিষ্ঠা করা হয়। তো এই যে 4 কোণে 4টি মঠ প্রতিষ্ঠা করেছিলেন কে? রামকৃষ্ণ পরমহংস, স্বামী বিবেকানন্দ, আদি শঙ্করাচার্য বা শঙ্করাচার্য, বা স্বামী দয়ানন্দ সরস্বতী। কি উত্তর করবো আমরা? এই প্রশ্নটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। ভারতের 4 কোণে 4টি মঠ প্রতিষ্ঠা করেছিলেন যিনি, তিনি হচ্ছেন আদি শঙ্করাচার্য বা শঙ্করাচার্য। নেক্সট একটু তোমাদের অ্যানাউন্সমেন্ট আছে। ফাউন্ডেশন যারা করতে চাও আমাদের TWS একাডেমি থেকে, তাদের জন্য ফাউন্ডেশন 5.0 ব্যাচ চলে এসেছে। সমস্ত পরীক্ষার প্রিপারেশন তোমরা এই ব্যাচ থেকে নিতে পারবে। সমস্ত টিচাররা তোমাদের এখানে কিন্তু ক্লাস করাবে, আমিও সেখানে থাকছি, তোমাদের ক্লাস করাবো। অবভিয়াসলি যারা এখনো যুক্ত হওনি ডিয়ার স্টুডেন্টস, অবশ্যই আজই যুক্ত হয়ে যাও TWS একাডেমিতে। ডাউনলোড করো TWS একাডেমি অ্যাপ এবং সেখান থেকে গিয়ে তোমার চাকরি প্রিপারেশন নেওয়াটা কিন্তু শুরু করে দাও। চলো এর পরের প্রশ্ন আমরা দেখে ফেলবো। পরের প্রশ্ন হচ্ছে, সুন্দরবনে কোন ধরনের বাস্তুতন্ত্রের উদাহরণ? সুন্দরবন কোন ধরনের বাস্তুতন্ত্রের আন্ডারে পড়ে থাকে? মরুভূমি, ম্যানগ্রোভ, তৃণভূমি, পার্বত্য অরণ্য, কি ধরনের বাস্তুতন্ত্র আছে সুন্দরবনে? একদমই ইজি প্রশ্ন, ম্যানগ্রোভ বাস্তুতন্ত্র, তাই তো? ম্যানগ্রোভ অরণ্য আমরা দেখতে পাই সুন্দরবনে, এবং সুন্দরবনের যে ম্যানগ্রোভ, এটা আমাদের ভারতের ভিতরে লার্জেস্ট ম্যানগ্রোভের মধ্যে পড়ে থাকে। সব থেকে বড় ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন ম্যানগ্রোভ অরণ্য। ওকে, এরপরের প্রশ্ন, 1962 সালে ভারত চীন যুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। দারুণ একটা প্রশ্ন এটা, উত্তর করো। 1962 সালে যখন ভারত চীন যুদ্ধ হয় তখন ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? দেখো, ভারতের প্রধানমন্ত্রী তখন ছিলেন কি? জওহরলাল নেহেরু। ইনি হচ্ছেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী, ভারতের প্রথম প্রধানমন্ত্রী। ইনি ডিয়ার স্টুডেন্টস 1947 সালে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। 1947 সালে যখন অন্তর্বর্তীকালীন সরকার তৈরি হয়েছিল স্বাধীনতা পাওয়ার পরে, তখন কিন্তু 1947-এ তিনি প্রধানমন্ত্রী নিযুক্ত হন। এরপরে 1951-52 সালে ভারতে প্রথম জেনারেল ইলেকশন হয়, সেটাতে জাতীয় কংগ্রেস ভারী মাত্রায় জয়লাভ করে এবং জওহরলাল নেহেরুকে আবার প্রধানমন্ত্রী নিযুক্ত করা হয়। সেখান থেকে তিনি তার মৃত্যুর আগে পর্যন্ত, অর্থাৎ 1964 সাল পর্যন্ত তিনি কিন্তু ভারতের প্রধানমন্ত্রী পদে ছিলেন। তো জওহরলাল নেহেরুর মৃত্যু হয়েছিল 1964 সালে, তার আগে পর্যন্ত তিনি ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। এটা মাথায় রাখবে খুবই ইম্পর্টেন্টলি। আচ্ছা, এখানে তাহলে 1962 সাল তার ভিতরে আসছে, জওহরলাল নেহেরু কিন্তু তখন প্রধানমন্ত্রী ছিল। নেক্সট আমাদের প্রশ্ন যেটা, সেটা হচ্ছে, কোন দেশে ইবোলা ভাইরাস প্রথম শনাক্ত করা হয়? কয়েকদিন আগে তোমরা হয়তো সোশ্যাল মিডিয়া বা নিউজ আর্টিকেলে দেখেছো, ইবোলা ভাইরাস একটা কিন্তু খুবই তোমার হচ্ছে দ্রুত স্প্রেড বা ছড়িয়ে থাকে এমন একটা ভাইরাস। এটা বিশেষ করে আফ্রিকা অঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণে দেখা যায়। তো আমি এখানে হিন্টস দিয়ে দিলাম, আফ্রিকা অঞ্চল মানে আফ্রিকার দেশ, এখানে আমরা পাবো কঙ্গো। কঙ্গো দেশটা, যেটা মধ্য আফ্রিকার একটি দেশ, যেখানে প্রথম ইবোলা ভাইরাস শনাক্ত করা হয়ে থাকে। ইবোলা ভাইরাস একটা কিন্তু তোমার এই ভাইরাসের কারণে তোমার হচ্ছে একদমই পক্স, যে পক্সগুলো হয়ে থাকে, পক্সের মতো গায়ে তোমার হচ্ছে বিভিন্ন ধরনের র্যাশ দেখা যায়, তারপরে হচ্ছে মাথা ঝিমঝিম, তীব্র জ্বর এসে থাকে। তো এটাও একটা কিন্তু তোমার হচ্ছে ভাইরাস, খুবই মানে খতরনাক টাইপের একটা ভাইরাস। ওকে, চলো এরপরে দেখি, সোডিয়াম হাইড্রক্সাইড, সোডিয়াম হাইড্রক্সাইডে ব্যবহার করা হয় অ্যান্টাসিড হিসাবে, সাবান তৈরিতে, পরিষ্কারক হিসাবে, মানে যেগুলো তোমার হচ্ছে ক্লিনার তৈরি হয়ে থাকে, পরিষ্কারক, এবং ক্ষারীয় ব্যাটারিতে। কিসে ব্যবহার করা হয় সোডিয়াম হাইড্রক্সাইডে? এটার ব্যবহার সাধারণত সাবান যে তৈরি হয়, সাবান তৈরিতে বা সাবানের কারখানায় ব্যবহার করা হয়। সোডিয়াম হাইড্রক্সাইড মানে হচ্ছে NaOH, এর ব্যবহার আমরা করে থাকি সাবান তৈরিতে। এরপরে দেখি আমরা নেক্সট, বীজগণিতের জনক কে? বীজগণিতের জনক কাকে বলা হয়?
আমাদের আজকের 17 নম্বর প্রশ্ন। বীজগণিতের জনক কাকে বলা হয়? উত্তরটা সকলে করে ফেলো দ্রুত। আমরা বীজগণিতের জনক বলবো আল খোয়ারিজমিকে বলবো বীজগণিতের জনক। পানিপথ কোথায় অবস্থিত? যে পানিপথের কথাটা আসলেই কিন্তু আমাদের প্রথমেই আসে পানিপথের যুদ্ধের কথা। পানিপথটা কেন বিখ্যাত? এখানে অনেক ইন্টারেস্টিং যদি আমরা দেখি ভারতের গুরুত্বপূর্ণ ওয়ার বা যুদ্ধগুলো হয়েছিল, এখানে 3টে প্রধান যুদ্ধের কথা আমরা পাই। পানিপথের প্রথম যুদ্ধ পানিপথের কার কার মধ্যে হয়? একদিকে ছিল বাবর ও ইব্রাহিম লোদি। বাবর ও ইব্রাহিম লোদি, ওই যে বলছিলাম ডেয়ার স্টুডেন্টস 1526 সাল পর্যন্ত সুলতানি যুগ চলেছিল। এই সুলতানি যুগের পতন হয় কোন যুদ্ধের মাধ্যমে? পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে। এটা হয়েছিল 1526 সালে। দীর্ঘ 1206 থেকে 1526 পর্যন্ত সুলতানি যুগ চলেছিল। এখান থেকে এবার 1526 থেকে বাবর শুরু করে মুঘল যুগ বা মুঘল বংশ তিনি প্রতিষ্ঠা করেছিলেন। তো মুঘল বংশ কবে প্রতিষ্ঠা হয়? ইন্টারেস্টিংলি প্রথম পানিপথের যুদ্ধের মাধ্যমে। এরপরে দ্বিতীয় যুদ্ধ হয় পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল 1556-তে। 1556-তে তখন আকবর খুবই ছোট ছিল, আকবর সিংহাসনে বসেছিল তখন। তো 1556-তে এই যুদ্ধটা একদিকে ছিল আকবর ছিল ও আরেকদিকে ছিল হিমু। আকবর ও হিমুর মধ্যে এই যুদ্ধটা হয়। আরেকটা হচ্ছে পানিপথের তৃতীয় যুদ্ধ। আচ্ছা, তৃতীয় যুদ্ধটা কবে হয়? 1761 সালে তৃতীয় যুদ্ধ হয়েছিল। কার কার মধ্যে? একদিকে ছিল আফগান শাসক আহমদ শাহ এবং আরেকদিকে ছিল মারাঠা শাসকরা ছিল অপরদিকে, আর একদিকে ছিল আহমদ শাহ দুরানি। তো এদের মধ্যেই যুদ্ধটা কিন্তু হয়েছিল। খুবই ভালো কথা। আচ্ছা, এবারে তোমরা এখানে একটা জিনিস দেখো, পানিপথটা আছে কোথায়? পানিপথটা আমরা পাবো হচ্ছে হরিয়ানাতে। ঠিক আছে, পানিপথটা কোথায় পাবো? হরিয়ানাতে। 1 মিনিট। ওকে, কোথায় পাবো? হরিয়ানাতে। সো নেক্সট আমাদের প্রশ্ন, এসআই পদ্ধতিতে দীপন প্রবাল্যের একক হলো? এসআই পদ্ধতিতে ইন্টারন্যাশনাল সিস্টেমে দীপন প্রবাল্যের এককটা কি? ম্যান্ডেলা, ক্যান্ডেলা, স্টার্ডিয়ান, আর একটা হচ্ছে নুক। কোনটি দীপন প্রবাল্যের একক? এখানে দীপন প্রবাল্যের একক বলতে আমরা ক্যান্ডেলাকে ধরবো। ক্যান্ডেলা দীপন প্রবাল্যের একক এসআই পদ্ধতিতে। কোনটি প্রোটিনের উৎস নয়? চলো, এটা একটা ইন্টারেস্টিং প্রশ্ন। কোনটি প্রোটিনের উৎস নয়? ডিম, দুধ, ভাত নাকি মাছ? কোনটি প্রোটিনের উৎস নয়? এখানে প্রোটিন আমরা অতিমাত্রায় কোথায় পাবো? ডিম, দুধ, মাংস, মাছ, এগুলোতে অতিরিক্ত পরিমাণে প্রোটিন থাকে। কিন্তু এখানে আমরা যদি ভাত উত্তর করি, ভাত অথবা রুটি, গম, এগুলোতে প্রচুর পরিমাণে কিন্তু শর্করা থাকে। শর্করা বা কার্বোহাইড্রেট পাবো আমরা কিন্তু এখানে ভাতে। ঠিক আছে, তো ভাতে আমরা কার্বোহাইড্রেট পাচ্ছি, কিন্তু দুধ, ডিম, মাছ এগুলোতে প্রোটিনের কিন্তু উৎস হিসাবে এগুলো পরিচিত। নেক্সট আমাদের প্রশ্ন, কোথায় চৈতন্যদেবের জন্ম হয়েছিল? চৈতন্যদেবের জন্ম কোথায় হয়? চৈতন্যদেবের জন্ম কখন হয়েছিল জানো? মধ্যযুগে হয়। মধ্যযুগে হয় চৈতন্য দেবের জন্ম। ওকে, তো এই যে চৈতন্যদেবের জন্ম হয়েছিল মধ্যযুগে ডিয়ার স্টুডেন্টস, তো চৈতন্যদেবের জন্মটা কবে হয়েছিল? এর জন্ম হয়েছিল 1486 খ্রিস্টাব্দে জন্ম হয়েছিল চৈতন্যদেবের। চৈতন্যদেবের জন্মটা কোথায় হয়? নদিয়াতে হয়েছিল। নবদ্বীপে হয়েছিল জন্ম। ঠিক আছে, কোথায় হয়? নবদ্বীপে জন্ম হয়েছিল চৈতন্যদেবের। আচ্ছা, চৈতন্যদেব থেকে আরেকটা প্রশ্ন হতে পারে, এই চৈতন্যদেব তিনি বাংলায় ভক্তি আন্দোলনের কিন্তু পৃথিকত একজন ছিলেন। আবার এই চৈতন্যদেবের থেকে আরেকটা প্রশ্ন হতে পারে, চৈতন্যদেবের যখন জন্ম হয় তখন বাংলার শাসক কে ছিল? মনে রাখবে, হুসেন শাহ, বাংলার আকবর নামে পরিচিত ছিল হুসেন শাহ। এই সময় বাংলার সুলতান ছিল।
হুসেন শাহকে আমরা বলে থাকি বাংলার আকবর বা আকবর অফ বেঙ্গল তাকে কিন্তু বলা হয়। চলো এরপরে আমাদের প্রশ্ন হচ্ছে কি, পরের প্রশ্ন, শ্রীশৈলেম বাঁধটি কোন নদীর উপর নির্মিত হয়েছে? শ্রীশৈলেম বাঁধ বা নাগার্জুন সাগর শ্রীশৈলেম বাঁধ এটাকে বলা হয়, এটা কোন নদীর উপরে নির্মিত আছে? নেক্সট আমাদের প্রশ্ন, শ্রীশৈলেম বাঁধ আমরা কোথায় পাবো? কৃষ্ণা নদীর উপরে আছে অন্ধ্রপ্রদেশ রাজ্যে। অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত আছে এই শ্রীশৈলেম বাঁধটি। এরপরে হচ্ছে আমাদের কোশ্চেন, কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস? নবায়নযোগ্য মানে যে শক্তিটাকে আমরা আবার রিনিউয়েবল করতে পারি, যেটা কিন্তু ব্যবহার করলে ফুরায় না। হ্যাঁ ঠিক আছে, তো এমন শক্তির উৎস কোনটি? কয়লা, পেট্রোলিয়াম, সৌরশক্তি বা প্রাকৃতিক গ্যাস? এখানে সৌরশক্তি, সঠিক উত্তর হবে সৌরশক্তি। এরপরে আননোন সিটি এ নোবেল বইটি কে লিখেছেন? এটাও সম্প্রতি 2025 সালে সম্প্রতি প্রকাশিত একটা গ্রন্থ। সো যেহেতু এটা সম্প্রতি প্রকাশিত সেই কারণে কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আননোন সিটি এ নোবেল এই বইটি লিখেছেন কে? কোন বিখ্যাত ব্যক্তি লিখেছেন এই বইটি? কে লিখেছেন? এটা লিখেছেন অমিতাভ বাগচি লিখেছেন। পশ্চিমবঙ্গের কোথায় সিংকোনা চাষ হয়? সিংকোনা কিন্তু খুবই একটা অর্থকারী গাছ এবং সিংকোনা গাছটার ব্যবহার সাধারণত রোগের উপাসক হিসাবে ব্যবহার করা হয়। ম্যালেরিয়া রোগের তোমার হচ্ছে বা ম্যালেরিয়ার যে জ্বর হয়ে থাকে সেই ম্যালেরিয়ার কিন্তু তোমার হচ্ছে উপাসক হিসাবে ব্যবহার করা হয়ে থাকে সাধারণত সিংকোনাকে। সিংকোনা গাছের ছাল, সিংকোনা গাছের ছাল থেকে ম্যালেরিয়ার ঔষধ তৈরি হয়। এটা কিন্তু ইম্পর্টেন্ট। কোন গাছের ছাল থেকে ম্যালেরিয়ার ঔষধ তৈরি হয়? সিংকোনা গাছের ছাল থেকে ম্যালেরিয়ার ঔষধ তৈরি হয়। এটা মংপু বলে একটা অঞ্চল আছে, এটা দার্জিলিং এ অবস্থিত আছে। মংপু কোথায়? এটা দার্জিলিং এ আছে। তো দার্জিলিং এর মংপুতে কিন্তু আমরা এই সিংকোনা চাষ হতে দেখি, সিংকোনা চাষ হয়ে থাকে। ছোট্ট একটি সেশন, আমি এখানেই আজকে সেশনটি এন্ড করব। তোমরা প্রতিদিন এইভাবে যুক্ত হবে আমাদের সেশনে এবং আমাদের ক্লাসগুলো প্রতিদিন দেখতে থাকবে। কমেন্টে জানাবে ক্লাসটি কেমন লাগলো। ভালো থাকবে সকলে। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে তোমাদের একটি নতুন পর্ব নিয়ে। এবং সকলে আমাদের যে হোমওয়ার্ক দিয়েছি হোমওয়ার্কের উত্তর করতে কিন্তু ভুলবে না। কমেন্ট করে এক্ষুনি হোমওয়ার্কের উত্তর করে ফেলো। অবশ্যই সকলে হোমওয়ার্কের উত্তরটা করবে। ভালো থাকবে সকলে। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। টাটা, ততক্ষণের জন্য বাই।